পেরোলো 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। 23 এপ্রিল 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। 152টি আসনে ভোটের লড়াই করেছেন 1478 জন প্রার্থী। ইভিএমে গণতন্ত্র তার কাজ সেরে ফেলেছে, কিন্তু বাংলার মাটিতে সারাদিন যা দেখা গেল তা কি শুধুই ভোট, নাকি সেই বহু চর্চিত ভোট সংস্কৃতির ফিরে আসা? যদিও সকালটা শুরু হয়েছিল একটা ভালো খবর থেকেই। দীর্ঘ বঞ্চনা আর সামাজিক অবহেলার আগল ভেঙে বৃহস্পতিবার উত্তরবঙ্গের ধূপগুড়ি শহরের 204 নম্বর বুথে তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। সমাজের মূল স্রোত থেকে কার্যত ব্রাত্য থাকা বৃহন্নলা সম্প্রদায়ের 7 প্রতিনিধি এদিন প্রথমবারের মতন তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। গণতান্ত্রিক এই মহামিলন যেন সত্যিই বৈষম্যহীন এক সমাজের স্বপ্ন দেখে। কিন্তু বেলা বাড়তেই ছবিটা বদলাতে শুরু করলো। একের পর এক অশান্তি, বিশৃঙ্খলার খবর আসতে থাকলো। অথচ পশ্চিমবঙ্গ জুড়ে এবারের বিধানসভা নির্বাচনে নিরাপত্তার কোনো কমতি ছিল না। প্রথম দফায় বাংলায় মোতায়েন 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং একই সঙ্গে 40,928 জন পুলিশকে বিভিন্ন জেলায় মোতায়েন রাখা হয়েছিল। কিন্তু তারপরেও খবর এসেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে বিজেপি নেতা মিঠুন ওরাও নিজের বাড়ির সামনেই মারধরের শিকার হয়েছেন। লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। বীরভূমের লাভপুরে বিজেপি কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আবার মুরারইয়ে কংগ্রেস কর্মী কবিরুল শেখ এবং ইমাম শেখ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ঝাড়গ্রামের সাপধরা অঞ্চলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আবার তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল সিপিএম সংঘর্ষে রক্তাক্ত হয়েছে ডোমকল, জখম হয়েছে 4 জন। ভোটের আগের দিন রাতেই মুর্শিদাবাদের নওদায় তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। ওই রাতেই কোচবিহারের শীতলকুচিতে আবার বিজেপির কিষাণ মোর্চার নেতা প্রহ্লাদ বর্মনের ওপর হামলার অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভার ফতেপুরের 61 নম্বর বুথে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় পাতলি গ্রামের 118 নম্বর বুথে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দাঁতনে আবার আক্রান্ত হয়েছেন বিজেপির যুব কার্যকর্তা। ভোটের দিন পশ্চিম মেদিনীপুরের একদিকে বিজেপির অভিযোগ তাদের কর্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে, অন্যদিকে আবার তৃণমূলের দাবি কেন্দ্রীয় বাহিনী দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর করেছে। কোচবিহারের সিতাই বিধানসভা এলাকায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। আবার বীরভূমের খয়রাসোলে আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ আর পাল্টা অভিযোগে প্রথম দফার নির্বাচনে একটা টানাপোড়েন কিন্তু লক্ষ্য করা গেছে। আর শুধু সংঘর্ষ বা রক্ত ঝরেছে এমনটা কিন্তু নয়, অভিযোগ উঠেছে আবার ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট দেওয়ারও। শিলিগুড়ির জগদীশচন্দ্রের প্রাথমিক বিদ্যালয়ে 235 নম্বর বুথে ভোট জালিয়াতির অভিযোগও পর্যন্ত উঠেছে। তুফানগঞ্জে বুথ জামের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ভরতপুরের 186 নম্বর বুথে ভুয়ো এজেন্টের অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে কমিশনের বজ্র আটনির পরেও কেন এই ভোট জালিয়াতির অভিযোগ? তাহলে এত নিরাপত্তা দিয়ে কি লাভ হলো? কারণ সংখ্যার হিসেবে কোনো খামতি ছিল না। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ বা সব মিলিয়ে এক শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। কিন্তু দিনের শেষে যদি রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একই ধরনের অশান্তির ছবি ভেসে ওঠে, তাহলে গলদটা ঠিক কোথায়? সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। নিরাপত্তা তখনই অর্থবহ যখন তা বাস্তবে মানুষকে নিশ্চিন্ত করে, যখন ভোটার মনে করেন তিনি ভয়মুক্তভাবে ভোট দিতে পারছেন, কর্মীরা মনে করেন রাজনৈতিক পরিচয়ের কারণে আক্রমণের শিকার হবেন না তারা। কিন্তু আজকের চিত্রে সেই আস্থার ঘাটতি কিন্তু কিছুটা থেকেই গেল। অভিযোগ পাল্টা অভিযোগের এই চক্র দেখিয়ে দিচ্ছে যে সংঘর্ষ যেন এখন এক ব্যতিক্রম নয়, বরং তা এক প্রকার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এখানেই সবচেয়ে বড় সংকট। নিরাপত্তা কাঠামো যতই শক্তিশালী হোক, যদি রাজনৈতিক সংস্কৃতি বদলানো না যায়, তাহলে এই সহিংসতার পুনরাবৃত্তি কিন্তু থামানো যাবে না। গণতন্ত্রের সাফল্য শুধু ভোট সম্পন্ন হওয়া নয়, বরং সেই ভোট কতটা নির্ভয়ে, কতটা স্বাভাবিক পরিবেশে হলো তার উপরেও কিন্তু নির্ভর করে। আজকের দিনটা তাই ফলাফলের থেকেও বেশি একটা প্রশ্ন রেখেই যাচ্ছে যে বাংলা মানেই কি ভোটে অশান্তি, নিরাপত্তা মানে শুধুই কি বাহিনী মোতায়েন, নাকি সত্যিকারের নিরাপত্তা? সব মিলিয়ে একটা বিষয় খুব পরিষ্কার,
ভোট শুধু ভোট কিন্তু থাকেনি, তা হয়ে উঠেছে শক্তি প্রদর্শনের মঞ্চ। এর মধ্যে মালদার মালতীপুরে প্রায় 185 জন ভোটার ভোট দিতে না পারার অভিযোগ তুলে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। আবার অন্যদিকে বীরভূমে এসআইআর ইস্যুতে কালো ব্যাচ পরে কালা দিবস পালন করেছেন ভোটাররা। অর্থাৎ ভোটাধিকার নিয়েও প্রশ্ন রয়েছে। আর এই সব কিছুর মাঝেই সবচেয়ে অস্বস্তিকর দিক হলো মৃত্যু। বীরভূমের সিউড়িতে ভোট দিতে যাবার পথে অসীম রায়ের মৃত্যু। মালদার শামসিতে লাইনে দাঁড়িয়ে প্রমীলা বাগদির মৃত্যু। বুথের ভেতর পড়ে গিয়ে কলি মণ্ডলের মৃত্যু। পটাশপুরে হার্ট অ্যাটাকে নৃপেন দাসের মৃত্যু। পশ্চিম মেদিনীপুরে ভোট দিয়ে ফেরার পথে ইসরাতন বিবির মৃত্যু। গণতন্ত্রের এই উৎসব কি তাহলে কিছু মানুষের জন্য শেষ যাত্রায় পরিণত হলো? এই বাস্তবের মধ্যেই জটিল হয়ে উঠছে বাংলার ভোট রাজনীতির অঙ্কটাও। তবে এই যে রেকর্ড মাত্রায় ভোট গ্রহণ, সেটা কি বিরোধীদের দিকে যাবার একটা ট্রেন্ড লক্ষ্য করা যায়, নাকি বাংলার ক্ষেত্রে সেটাও আবার ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাওয়ার একটা প্রবণতা? কিন্তু কেন এই প্রশ্ন উঠছে জানেন? 2026-এর নির্বাচনেও এসআইআর বিরোধিতা, কমিশনের পাশাপাশি কেন্দ্রের বিরোধিতা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসকের থেকে বেশি বিরোধী করে তুলেছে? আর সে কারণেই এই অতিমাত্রায় ভোটটা নিয়ে কি শাসক চিন্তিত নয়, নাকি সত্যিই চিন্তিত? দেখুন, এবারের বাংলার ভোটে যে শতাংশ ভোট পড়েছে তা সর্বকালের রেকর্ড, সেটা কিন্তু মনে করাই যায়। তার কারণ 90% বেশি ভোট এ যাবৎকাল কোনো নির্বাচনে পড়েনি। আর এই অতিমাত্রায় ভোট পড়াটা কোন দিকে যাবে, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। ভোট শেষের পর বিভিন্ন দিকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হলো এটাই যে এই অতিমাত্রায় ভোটটা কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পড়েছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এখানে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে একটু ইতিহাস ঘাঁটতে হবে, পরিসংখ্যান ঘাঁটতে হবে। তার কারণ বাংলার রাজনীতিতে এক অদ্ভুত প্যারাডক্স কিন্তু কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলে থাকলেও বহুবার তিনি নিজেকে বিরোধীর জায়গায় দাঁড় করিয়ে সাফল্য নিয়ে এসেছেন। খেয়াল করে দেখুন, যেমন 2016-র নারদাকাণ্ড তাকে বিপাকে ফেলেছিল, দলকে বিপাকে ফেলেছিল, কিন্তু তারপরেও বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছিল এবং সেই বিপুল সংখ্যক মানুষের ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গিয়েছিল। এরপর আমরা যদি আবার দেখি যে 2019-এর লোকসভা নির্বাচন, সেখানেও তৃণমূলের আসন সংখ্যা কমেছিল বটে, কিন্তু তা বিজেপির থেকে বেশিই ছিল। আবার 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানে, কিংবা তারপর 2024-এর লোকসভা নির্বাচন, সেখানে, এই দুটো নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। আর সেসব কিছুর পরেও কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ন্যারেটিভ তাকে কিন্তু জনসমর্থন এনে দিয়েছিল। বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছিল দুটো ক্ষেত্রেই, আর সেই বিপুল সংখ্যক মানুষের ভোটটা কিন্তু গিয়েছিল রাজ্যের শাসকের পক্ষেই। আর 2026-এ এসে এসআইআর ইস্যু, নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান, এসব কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার শাসক হয়েও বিরোধী বানিয়ে দিচ্ছে? যদি ভোটের বড় একটা অংশ বিরোধী মনোভাবের দিকেই যায়, বা সেফোলজিস্টরা সেই ট্রেন্ডটাকে বিশ্বাস করে যে অতিরিক্ত ভোট মানেই শাসক বিরোধী, তাহলে প্রশ্ন উঠছে বাংলার ক্ষেত্রে সেই বিরোধীটা কে? বিজেপি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই? আর এই জায়গাতেই কিন্তু সমীকরণ ওলটপালট হয়ে যাবার একটা সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বিজেপি শাসক না হয়েও শাসকের মতন শক্তি দেখাতে চাইছে, আর তৃণমূল শাসক হয়ে বিরোধিতার ভাষা ব্যবহার করছে। গোটা বিষয়টা কিন্তু এই ন্যারেটিভের ওপর দাঁড়িয়ে রয়েছে। এসআইআর এবারের নির্বাচনে যে একটা বিরাট প্রভাব ফেলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ যে বিপুল সংখ্যক মানুষ এবার ভোট দিয়েছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, যে বা যারা ভোট দিয়েছেন তারা একেবারে সঠিক ভোটার হিসেবেই ভোটটা প্রদান করেছেন। এখনো পর্যন্ত বিরোধীদের তরফ থেকে কোনো ছাপ্পা ভোট বা রিগিং, এমন কোনো অভিযোগ কিন্তু সামনে আসেনি। ফলে ধরা যেতেই পারে যে এবারের নির্বাচন আগের অন্য বারের থেকেও কিন্তু অনেক বেশি স্বচ্ছ এবং সঠিকভাবে সম্পন্ন হয়েছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই ঘটেছে, যা আমি একেবারেই প্রথম দিকে বললাম আপনাদেরকে, কিন্তু তথাপি
বাংলার প্রথম দফার ভোট শেষ হয়েছে কোনো রকম খুন ছাড়া, রাজনৈতিক খুন ছাড়া। যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো অস্বাভাবিক মৃত্যু বা শারীরিক অক্ষমতার কারণে কিংবা আবহাওয়ার কারণে মৃত্যু, কিন্তু রাজনৈতিক খুন এবারের ভোটে এখনো পর্যন্ত কিন্তু হয়নি। সেখান থেকে একটি প্রশ্ন উঠতে পারে, তাহলে কি ধীরে ধীরে বাংলার ভোট সংস্কৃতি বদলাচ্ছে? আবার এই প্রশ্নটাও উঠছে যে এবারে যে আবহে এই নির্বাচন সংগঠিত হয়েছে, যা আমি একটু আগেই বলছিলাম যে এসআইআর এবারের নির্বাচন একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং তার কারণে একটা বিরাট সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। ফলে যে মার্জিনটা ছিল সেই মার্জিনটা কিন্তু কমে এসেছে। কমে আসার কারণে আবার একটা পক্ষ বলছেন যে যে ভোটটা এবার পড়েছে সেই ভোটটা স্বাভাবিক ভোট, অস্বাভাবিক কিছু নয়। অস্বাভাবিকভাবেই যে ভোটটা পড়েছে এমনটা তারা ভাবছেন না, যেহেতু মার্জিনটা কমে এসছে তাই যে পরিমাণ ভোট স্বাভাবিকভাবে পড়ে সেই স্বাভাবিক ভোটটাই পড়েছে, কিন্তু মার্জিনটা কমে আসায় সেটা অনেকটা বেশি মনে হচ্ছে। কোনটা ঠিক কোনটা বেঠিক তা অবশ্য আমাদের জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুটা দিন। তার কারণ একেবারে চূড়ান্ত ফলাফলেই এর আসল তথ্যগুলো আমাদের সামনে বেরিয়ে আসবে, কিন্তু তার আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং এই চুলচেরা বিশ্লেষণগুলো চলতে থাকবে। খুব স্বাভাবিকভাবে যদি দেখা যায় যে পূর্বের যে নির্বাচনগুলো আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে এবং সেখানেও যে বিপুল পরিমাণ মানুষ ভোট প্রদান করেছে, সেই ভোট যদি রাজ্যের শাসকের দিকে গিয়ে থাকে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোট কি শাসকের দিকে যাচ্ছে, নাকি যে আবহে এবারের নির্বাচন সংগঠিত হয়েছে, যে সমস্ত ন্যারেটিভ বিরোধীদের তরফ থেকে, বিশেষ করে বিজেপির তরফ থেকে তুলে ধরা হয়েছিল, সেই সমস্ত ন্যারেটিভের কারণে যে পাল্টানো দরকার স্লোগান তারা তুলে ধরেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি মানুষের এই স্বতঃস্ফূর্ত ভোট শাসকের বিরুদ্ধে যাচ্ছে। কোনটা? সবটাই কিন্তু আবারও বলছি নির্ভর করছে একেবারে চূড়ান্ত ফলাফলের ওপর। এই মুহূর্তে সমস্ত ভোটারদের রায় ওই ইভিএম বন্দি হয়ে রয়েছে। ফলে ভোট গ্রহণের সামনের যে লড়াইটা শুধু দল বনাম দল নয়, বরং ন্যারেটিভ বনাম ন্যারেটিভ হয়ে দাঁড়াচ্ছে। মানুষ কোন ন্যারেটিভটাকে তাদের নিজের ন্যারেটিভ বলে মনে করছেন সেটাই হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ। বিরোধী বিজেপি যে ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরেছে সেটা, নাকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা তাদের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে, এসআইআরের বিরুদ্ধে কিংবা কখনো কখনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ন্যারেটিভ সামনে নিয়ে আসছেন সেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হচ্ছে? কোনটা বেশি গ্রহণযোগ্য? এই ন্যারেটিভ বনাম ন্যারেটিভের লড়াইয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করছে সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় এই মুহূর্তে বলা যেতে পারে। সারাদিনের ঘটনাগুলো তাই শুধু বিচ্ছিন্ন খবর নয়, বরং একটা বড় ছবির অংশ বলা যায়, যেখানে একদিকে গণতন্ত্রের অংশগ্রহণ বাড়ছে, নতুন নতুন মানুষ ভোট দিয়েছে, অন্যদিকে ভয়, সহিংসতা, বঞ্চনার অভিযোগ সেই উৎসবকে আবার কিছুটা হলেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। আমরা আশা করব সেখান থেকে দাঁড়িয়ে যে দ্বিতীয় দফার নির্বাচনে যে সামান্য রক্তপাত প্রথম দফায় হয়েছে, দ্বিতীয় দফায় সেটাও পর্যন্ত হবে না। খুব স্বাভাবিকভাবেই এই আশা প্রত্যাশা আমরা রাখতে পারি, তার কারণ এবছর নির্বাচন কমিশন অভূতপূর্ব যে নিরাপত্তার ব্যবস্থা করেছে, সেই নিরাপত্তার ফাঁক গলে ছোটোখাটো দু একটা ঘটনা প্রথম দফায় অবশ্যই ঘটেছে, যেটা না ঘটলেই বরঞ্চ অনেক বেশি ভালো হতো, কিন্তু দ্বিতীয় দফায় আমরা সেটাও চাই না। আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার মানুষ যখন ভোট দেয় তারা কি সত্যিই শাসক বেছে নেয়, নাকি এমন একজনকে বেছে নেয় যাকে তারা নিজেদের বিরোধী কণ্ঠস্বর বলে মনে করেছেন? প্রথম দফার ভোট শেষ হয়ে গেছে, বলা যেতে পারে নির্বিঘ্নে শেষ হয়ে গেছে। মেশিনে বন্দী হয়ে গেছে মানুষের মতামত, কিন্তু সেই মতামতের আসল অর্থ কি তা বেরোবে শুধু ফলাফলে নয়, বরং এই প্রশ্নগুলোর উত্তরে। আর সেই উত্তর ঠিক করে দেবে 2026-এর কুর্সি ঠিক কার দখলে যাচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।